ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। গত 14 জুন নয়াদিল্লিতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেল। বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্রে এই বিষয়ে যে ঘটনা প্রবাহ প্রকাশিত হয়েছে তাতে বাংলাদেশ যে খুবই ক্ষুব্ধ সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ভারত যে জেনে বুঝে চাপের রাজনীতি করছে সেটা আর একটি ঘটনায় বোঝা যায়। বাংলাদেশ নেপাল থেকে ভারতের ওপর দিয়ে ভারতের গ্রিড ব্যবহার করে যে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ নেয়ার চুক্তি করেছিল, মানে যে চুক্তির মধ্যে এটা ছিল ত্রিপাক্ষিক চুক্তি, এর মধ্যে ভারতও একটি অংশ ছিল, একটি পক্ষ ছিল, কারণ ভারতের ওপর দিয়ে এটা যাবে ভারতের গ্রিড ব্যবহার করে। কিন্তু সেই 20 মেগাওয়াট বিদ্যুৎ নেয়ার যে চুক্তিটা সেটা ভারতের আপত্তিতে বাতিল হয়েছে। গতকালের কাঠমান্ডু পোস্ট পত্রিকা এই খবর করেছে। ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে সেটা বুঝতে অসুবিধে হয় না। এই বিষয়ে আলোচনার জন্যই এই প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগসের পক্ষে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। পরপর দুটি ঘটনা এবং তারও আগের কয়েকটি ঘটনা, যেমন সীমান্তে ফেন্সিং, বর্ডার কিলিং, পুশব্যাক, তারপর 8ই জুন থেকে 11ই জুন দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক, কিন্তু তার ফলাফল শূন্য, মানে নিষ্ফলা বৈঠক। ভারত কোনো দাবি বাংলাদেশের মানেনি এবং কোনো সমঝোতার চেষ্টায় বা লাইনে যায়নি। তারপর দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ব্যক্তি উপদেষ্টা সেই জাহেদুর রহমানের হেনস্থা। আবার সেই একই দিনেই প্রায় তার ঠিক তার পরদিন সেই সঙ্গে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ করে দেয়া। পরপর একের পর এক ফাটল। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ভারত কি বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে যদি একটি শব্দ ব্যবহার করতে হয়, একটি মাত্র শব্দে যদি এই সম্পর্কটিকে প্রকাশ করতে হয়, তাহলে সেই শব্দটি হবে অবিশ্বাস। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সীমান্ত বৈঠক হচ্ছে, বাণিজ্য চলছে, বিদ্যুৎ আদান প্রদান হচ্ছে, কিন্তু বাস্তবে সম্পর্কের ভেতরে জমতে শুরু করেছে তীব্র অসন্তোষ, সন্দেহ, চাপা উত্তেজনা। গত কয়েকদিনের মধ্যে দুটি ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রথম ঘটনা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে 2.5 ঘন্টার উপরে আটকে রেখে তার জিজ্ঞাসাবাদ করা। দ্বিতীয় ঘটনা, নেপাল থেকে ভারতে ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা, যাতে আগে ভারত সায় দিয়েছিল, সেই পরিকল্পনা আটকে দেয়া, ভারতের অনুমোদন না পাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যাওয়া। এই দুই ঘটনাকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখলে ভুল হবে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো ছোট ছোট প্রশাসনিক সিদ্ধান্ত বড় রাজনৈতিক বার্তা বহন করে। যেমন এখানে করেছে বলে বিভিন্ন পক্ষ বিভিন্ন সোর্স থেকে দেশ বিদেশের আন্তর্জাতিক যারা সম্পর্কের আলোচনা করেন তারা কথা বলছেন। প্রথম ঘটনা আগেই বলেছি, দিল্লি বিমানবন্দরে জাহেদুর রহমানের ঘটনা। গতকাল এ বিষয়ে একটা ভিডিও করেছি। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। বাংলাদেশ সরকারের দাবি, সফরের বিষয়ে আগে থেকেই কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল, কিন্তু দিল্লি বিমানবন্দরে তার কাছে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট না থাকায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কয়েক ঘন্টা আটকে রাখে। পরে প্রবেশের অনুমতি দেয়া হলেও জাহেদুর রহমান
ক্ষুব্ধ হয়ে ভারত ত্যাগ করেন এবং ঢাকা ফিরে যান। ঘটনাটির প্রতিবাদে বাংলাদেশ ভারতের উপ হাই কমিশনারকে তলব করে আনুষ্ঠানিক অসন্তোষ জানিয়েছে বলে প্রথম আলো সংবাদ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশ বলছে তার নাম মানে জাহেদুর রহমানের নাম নিরাপত্তা পর্যবেক্ষণ তালিকায় ছিল এবং যাচাই বাছাইয়ের জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কারণ কি? কারণটা হচ্ছে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে অতীতে ভারতের বিষয়ে তিনি শুধু যে বিতর্কিত মন্তব্যই করেছিলেন তাই নয়, তার জামাতি একটা পশ্চাৎপট আছে। অর্থাৎ তিনি তারেক বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও তার একটা জামাত অতীত আছে এবং সেই অতীতের ফলে তাকে ভারতের কথা হচ্ছে তার নাম জাহেদুর রহমানের নাম পাকিস্তানের ISI এর পেরোলেও নাকি আছে। সুতরাং এই বিষয়ে ভারত তাকে সহজভাবে নেয়নি, তার এইভাবে আসাটা। তাহলে কি ভারত ইচ্ছাকৃতভাবে অপমান করেছে? এখানে দুটি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, এটি ছিল নিছক নিরাপত্তাজনিত বা আমলাতান্ত্রিক ঘটনা। তিনি তো রেড পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে আসেননি, এসেছিলেন সাধারণ পাসপোর্টে। কেন এসেছিলেন সাধারণ পাসপোর্টে সেটা নিয়েও নানা কথা চলছে। তার সঙ্গে একজন বোরখাধারী মহিলাও ছিলেন। সেই মহিলা বা কে, তার জন্যে তিনি যে এসেছিলেন সাধারণ পাসপোর্টে তা নয়। জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার তাকে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট নাকি সময় মতো দিয়ে উঠতে পারেনি। অনেক কাজ আছে তো বাংলাদেশ সরকারের, সেই জন্য দিতে পারেনি। দ্বিতীয় সম্ভাবনা, ভারত সচেতনভাবেই একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। কারণ তিনি কোনো সাধারণ যাত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা, তার জামাত অতীত আছে, তার ISI সংযোগের অভিযোগও আছে। সত্যি কিনা অন্য প্রশ্ন। তবে তার সফরের বিষয়ে আগে থেকেই নাকি বাংলাদেশ ভারতকে জানিয়েছিল, অর্থাৎ সরকারি যোগাযোগ ছিল। এমন একজন ব্যক্তিকে কয়েক ঘন্টা আটকে রাখা এবং পরে প্রবেশের অনুমতি দেয়া, এটিকে ঢাকা স্বাভাবিক ঘটনা হিসেবে নেয়নি। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় প্রকাশ্যে কঠোর বিবৃতি না দিয়েও বিমানবন্দর, ভিসা, প্রোটোকল বা নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে অসন্তোষের বার্তা দেয়া হয়। আর দ্বিতীয় ঘটনাটা কি? নেপালের বিদ্যুৎ নিয়ে ভারতের আপত্তি। এবার আসি বিদ্যুতের বিষয়ে। নেপাল ইতিমধ্যেই ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছে। এর সঙ্গে আরও 20 মেগাওয়াট যোগ করে মোট 60 মেগাওয়াট করার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছিল ভারতের সঙ্গে, কিন্তু ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ শেষ মুহূর্তে অনুমোদন দেয়নি। ফলে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ আপাতত বাংলাদেশ পাচ্ছে না। এবং এই ঘটনা থেকে এই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে 40 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ভারতের গ্রিড দিয়ে, ভারত সেটাও বন্ধ করে দিতে পারে কিনা সেই চিন্তাও চলছে। ভারতের এ ব্যাপারে আনুষ্ঠানিক ব্যাখ্যা হলো, ট্রান্সমিশন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। 1000 মেগাওয়াট ক্ষমতার ভারত বাংলাদেশ করিডরে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের জায়গা নেই। কারণ এখান দিয়ে এই লাইন দিয়ে আবার ভারতের 6টি যে 7টি 7 সিস্টার্স সিকিম, সেখানে বিদ্যুৎ যায়। এটা একটা প্রযুক্তিগত ব্যাখ্যা, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে বিষয়টি কি সত্যি প্রযুক্তিগত পুরোপুরি? বাংলাদেশের অনেক পর্যবেক্ষক মনে করছেন সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন দুদেশের মধ্যে সীমান্ত, তারপরে পুশব্যাক, বর্ডার ফেন্সিং, শেখ হাসিনা, কূটনৈতিক সম্পর্ক সব কিছু নিয়ে টানাপোড়েন চলছে। তখন এমন সিদ্ধান্তকে শুধুমাত্র প্রযুক্তিগত সিদ্ধান্ত বলে বিশ্বাস করা কঠিন, এটা বলছেন বাংলাদেশের পর্যবেক্ষকরা। যদিও এর পক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই,
তবু রাজনৈতিক কারণ যে একটা উঠবে সেটা স্বাভাবিক। মাত্র 3 মাস আগে 17 বছর পর তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা, বেগম জিয়ার জানাজায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি, তারেককে মোদির ব্যক্তিগত আমন্ত্রণ, তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি, এই সব কিছুর মাত্র 3 মাসের মধ্যে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু অবিশ্বাস্য। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের একটা উষ্মা হয়েছে। কিন্তু এই উষ্মার কারণ কি? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত কেন অসন্তুষ্ট? কেন দিল্লি বারবার কঠোর সংকেত পাঠাচ্ছে? প্রথম কারণ শেখ হাসিনা প্রসঙ্গ। এই ব্যাপারে তারেক রহমান সরকার, মোহাম্মদ ইউনূস সরকার, জামাত, বিএনপি, এনসিপি সবার অবস্থান এক। শেখ হাসিনাকে ফাঁসি কাঠে চড়ানো কিংবা আজীবন জেলের কুঠুরিতে রেখে বন্দি করে রাখা। বর্তমান বাংলাদেশ সরকার বারবার শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েছে এবং চাইছে, কিন্তু ভারত এখনো তাকে প্রত্যর্পণ করেনি এবং করবেও না। কারণ দিল্লি মনে করে হাসিনা দীর্ঘদিন ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র ছিলেন, তাকে ঘাতকের হাতে তুলে দেবে না ভারত। তার পতনের পর যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা নিয়ে ভারত পুরোপুরি স্বস্তিতে নেই। ভারত বারবার চেয়েছে ইনক্লুসিভ ইলেকশন, হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। ভারতের কথা শোনেনি তারেক রহমানের বাংলাদেশ। এমনকি তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদপত্রে তিনি বলেছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে বিএনপি এবং তিনি কখনো বিশ্বাস করেন না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করেন না, কারণ সেটা করলে ভবিষ্যতে তার দলকেও কেউ নিষিদ্ধ করতেই পারে। সুতরাং তিনি তার বিরুদ্ধে ছিলেন, কিন্তু তার কাজ প্রমাণ করছে তিনি বিরুদ্ধে নন। তিনি মোহাম্মদ ইউনূস, তিনি জামাত, তিনি পাকিস্তান, এদের পথেই তিনি চলছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের ভারত বিরোধী মন্তব্য, বক্তব্য, আচরণ নিয়ে একটা প্রবল উদ্বেগ ভারতের নীতি নির্ধারকদের একটি অংশের দৃঢ় ধারণা বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামোর কিছু ব্যক্তি ও গোষ্ঠীর বক্তব্যে ভারত বিরোধী সুর ক্রমশই বাড়ছে। ভারত এটিকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, নিরাপত্তাজনিত বিষয় হিসেবেও দেখে। দিল্লি সম্ভবত বোঝাতে চাইছে ভারতকে প্রকাশ্যে আক্রমণ করা আবার একই সঙ্গে ভারতের কাছ থেকে বিশেষ সুবিধাও আশা করা, এই দুটো একসাথে করা যাবে না। যে কোনো একটি দিক বেছে নাও। তৃতীয়ত, সীমান্ত বিতর্ক, অনুপ্রবেশ, ফেন্সিং, পুশব্যাক। বাংলাদেশ অভিযোগ করছে ভারত অনিয়মিতভাবে কিছু মানুষকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, নিয়ম না মেনে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বর্ডার কিলিং করছে। বাংলাদেশ এই বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে, ভারত পাত্তা দেয়নি সেসব অভিযোগে। সাম্প্রতিক বিএসএফ বিজিবি আলোচনাতেও বিষয়টি উত্থাপিত হয়েছে। 4 দিন ধরে আলোচনা চলেছে, তার ফলাফল শূন্য। ভারত নিজের অবস্থানে অনড় এবং বাংলাদেশও তারা মেনে নিতে চায়নি। ফলে সীমান্ত প্রশ্ন নতুন উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। চতুর্থত, চীন ফ্যাক্টর। ভারতের সবচেয়ে বড় উদ্বেগ সম্ভবত এটি। দিল্লির কৌশলগত মহলের একটি বড় অংশ মনে করে বাংলাদেশ যদি ক্রমশ চীনের দিকে ঝুঁকে যায় এবং যেটা যাচ্ছে, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ, তিস্তা বাঁধ প্রকল্প, মংলা পোর্ট, ড্রোন নির্মাণ কারখানা চুক্তি ওই লালমনিরহাটের কাছে সহজভাবে নিতে পারে না ভারত,
এবং সেটা নিচ্ছেও না। বাংলাদেশ যদিও বলছে তারা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, কিন্তু ভারতের সন্দেহ যে অমূলক নয় সেটা আরও স্পষ্ট করে বলার দরকার পড়ে না। পঞ্চমত, পাকিস্তান প্রসঙ্গ। ভারতের দৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়া এক বিষয়, কিন্তু যদি সেই সম্পর্ক কৌশলগত ঘনিষ্ঠতায় রূপ নেয় তাহলে দিল্লির উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। বিশেষত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ক্রমশই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে সেটা ভারতের কাছে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের অতিরিক্ত কিছু বোঝায়। ভারত অতএব পাল্টা বার্তা দেয়া শুরু করেছে। কি বার্তা দিচ্ছে ভারত, কি বার্তা দিতে চাইছে? আমার বিশ্লেষণে দিল্লি তিনটি বার্তা দিতে চাইছে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব অমান্য করে যদি বাংলাদেশ, ভারত সেটা সহজভাবে নেবে না, প্রতিক্রিয়া হবেই। দ্বিতীয়ত, বাংলাদেশের জন্য ভারতের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। ট্রানজিট, বিদ্যুৎ, বাণিজ্য, সংযোগ সব ক্ষেত্রেই এটাকে অস্বীকার করলে, বাংলাদেশ যদি এটাকে অস্বীকার করে তাহলে সেটা বাংলাদেশেরও স্বার্থ বিরোধী, বাংলাদেশকে তার জন্যে ভুগতে হবে। তৃতীয়ত, ভারত দেখাতে চাইছে যে তার হাতে এখনো বহু ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক বাঁধন বা লিভার সেটা রয়েছে। জাহেদুর রহমানের বিমানবন্দরের ঘটনা হোক কিংবা নেপাল বাংলাদেশ বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন না দেয়া বা শেষ মুহূর্তে অনুমোদন প্রত্যাহার করে নেয়া, উভয় ক্ষেত্রেই দিল্লি বোঝাতে চাইছে ভারতকে উপেক্ষা করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাস্তবতা পরিচালনা করা সহজ নয়। ভারত জানে যে ভারতেরও এখানে ঝুঁকি আছে। ঝুঁকি যে একেবারে নেই তা নয়, সবচেয়ে বড় ঝুঁকি হলো বাংলাদেশের বিএনপি জামাত সরকার এর আগে 2004 সালে সেই যে করেছিল না 10 ট্রাক অস্ত্র মামলা, অস্ত্র পাচার করা, ভারতে বিরোধীদের হাতে তুলে দেয়া, সেই ঝুঁকিটা আছে। অতিরিক্ত চাপ যদি ভারত প্রয়োগ করে, বাংলাদেশের জনমতের একটি অংশ তারাও আরও বেশি ভারত বিরোধী হয়ে উঠতে পারে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার যেমন ভারত বিরোধীদেরকে তাদেরকে তোল্লাই দিতে পারে, তাদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে তারা ভারতে একটা গোলমাল সৃষ্টি করতে পারে, তেমনি সেখানকার জনগণও ক্রমশ ভারত বিরোধী হয়ে উঠতে পারে। অবশ্য তাদের ভারত বিরোধিতা মানে বাংলাদেশি জনতার ভারত বিরোধিতা যে কোনো কালে ছিল না এমন নয়, ছিল, যথেষ্টই ছিল এবং এখনও যথেষ্টই আছে। আসলে কি জানেন, বড় এবং ধনী প্রতিবেশী সবসময় গরিব প্রতিবেশীর ঈর্ষার কারণ হয়। তা সে ধনী প্রতিবেশী যতই সেই গরিব প্রতিবেশীকে আপন করে নেওয়ার চেষ্টা করুক না কেন, সেটাই হয়েছে বাংলাদেশের বাংলাদেশিদের। তার সঙ্গে আরও একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র আর ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু হিন্দু প্রধান রাষ্ট্র। সুতরাং বাংলাদেশের একটা সাধারণ রাগ বা ক্রোধ বাংলাদেশিদের রয়েছে ভারতের হিন্দু সরকারের ওপর। বাংলাদেশের মানুষের কিছু না করেও যখন তারা ভারত বিরোধী, তখন হয়তো ভারত ভেবে নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে এবার তাহলে একটু অন্য পথ নেওয়া যাক। চীন, তুরস্ক, উপসাগরীয় দেশ বা অন্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করতে পারে বাংলাদেশ, তাই না? সেটা তো করছেই, আরও করবে, করুক। লড়াইতে নামলে তো এইসবগুলো আসেই, এসব সমস্যা। সুতরাং যে পথে চলছে সব ঘটনা, তাতে সরাসরি লড়াই বা যুদ্ধ এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে না, তবে তার সম্ভাবনা কিন্তু একেবারে ফেলে দেয়া যায় না। আলোচনা শেষ করি।
দিল্লি বিমানবন্দরে জাহেদুর রহমানকে আটকে রাখা এবং নেপাল থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন স্থগিত করে দেয়া, এই দুটি ঘটনাকে অনেকেই ভারতের চাপের রাজনীতি হিসেবে দেখছেন। যারা ভাবছেন এমনটা হতে পারে ছোটোখাটো ইস্যু, তেমন কিছু ধরার নেই এখানে, তারা দয়া করে মনে রাখবেন আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হলো ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার রাজনৈতিক বার্তা। আর সেই দৃষ্টিকোণ থেকে দেখলে গত কয়েকদিনের ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন খুব একটা ভালো নেই। এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই সম্পর্ক। প্রশ্ন হচ্ছে, দুই দেশের উচ্চতর কর্তৃপক্ষ তারা কি সংলাপের মাধ্যমে এই অবিশ্বাস দূর করবে, নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি আরও গভীর সংকটের দিকে এগোবে? এইটাই এখন দেখার। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট করে জানান। সেই সঙ্গে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। মনোজ দাসের পাশে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।